36 ঘন্টা ডিউটি করছে একটা মেয়ে, করতে হতো দিন রাত জেগে। একটা মেয়ে 36 ঘন্টা বাড়ি যায়নি, ডিউটি করতো। তারপরে তার উপরে যে নির্মম অত্যাচার, ধর্ষণ, খুন হয়েছিল, এবং দুর্ভাগ্যবশত সেই ঘটনাকে চাপা দিতে দোষীদের বাঁচাতে মমতা ব্যানার্জি এবং তার সরকার চেষ্টা করে। নমস্কার বন্ধুরা, ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি স্পেশাল ব্লগ শেয়ার করছি। আমরা আমাদের পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষ মহাশয়ের যে সম্বর্ধনা সভায় দিল্লি প্রবাসী বাঙালিরা যে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত করেছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর সেখানে তিনি কি বলেছিলেন, আজ সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। বন্দে মাতরম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জেতার পরেও আওয়াজ ঢিলা কেন? আগে না হয় ভয় ভয় বলতেন। ভয়ে কোনোদিন বলি না। আমার মঞ্চে আমার সঙ্গে যারা বসে আছেন, পূজ্যপাদ স্বামীজি মহারাজ, তাকে প্রণাম জানাই। আমার সহকর্মী, পুরনো বর্তমান সাংসদ সম্মানীয় ডক্টর জয়ন্ত রায়, এখনকার সাথী পার্থ ঘোষ, হাইকোর্টের মাননীয় অ্যাডভোকেট, অনেক বছর ধরে আমাদের পার্টির লিগাল সেল দেখছেন। এছাড়া আরপিএফের বরিষ্ঠ অফিসার, সিআরপিএফের শ্রী অশোক নাথ, যিনি হরিয়ানার মাননীয় রাজ্যপালের চিফ প্রোটোকল অফিসার, হরিয়ানা ভবনে থাকেন, আমাদের হাওড়ার ছেলে, পুরনো বন্ধু। এই সুযোগ তার সঙ্গে দেখা হয়েছে। আমার সহধর্মিণী রিঙ্কু দেবী সহ বাকি যারা এখানে বসে আছেন আমার বন্ধু, আপনাদের বাড়ির লোক। তাছাড়া আমার সামনে এই যে দিল্লি প্রবাসী বাঙালিদের বিশাল পরিবার, তার সমস্ত সদস্যরা, নাগরিকরা, মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা একটি সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, আমাদেরকে ডেকেছেন, সম্মানিত করেছেন, সবাইকে একত্রিত করেছেন, সবার সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন। শুনলেন তো, খুবই মজার লোক ইনি। এনার বক্তৃতা আপনারা শুনতে থাকুন। আর ইনি কিছু কিছু বক্তৃতার মাঝে কিছু কিছু কথা বলেছেন। তো আপনারাই শুনুন, আপনারাই কমেন্ট করুন ভিডিওতে যে এনার বক্তব্য আপনাদের কেমন লাগলো। এখানকার বেশিরভাগ লোক এখনো বাংলার ভোটার, ভোট দিতে যান এবং এবারে গেছিলেন, সেই জন্য আপনাদের বিরাট যোগদান আছে এই কাজে। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের লোক যারা কেবল শুনছিলেন, দেখছিলেন টিভিতে কি হয়, তারাও খুব খুশি হয়েছেন। আনন্দ উৎসব হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে। সারা বিশ্বে যে ভারতীয়রা এবং বাঙালিরা আছেন, তারাও খুব খুশি হয়ে গেছেন, আনন্দ করছেন। ডোনাল্ড ট্রাম্পও খুব আনন্দ পেয়েছেন। আমাদের 5টা রাজ্যের নির্বাচন হলো, বিজেপি 3টা জিতেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গে জেতার জন্য। সেরকম কত জেতার দরকার ছিল, এটা আমরা বুঝতে পারছি। আপনারা অনেকে ফেস করেছেন গত 15-20 বছর ধরে। আপনাদের অনেকের পৈতৃক সম্পত্তি আছে, কেউ জায়গা কিনেছিলেন, সেগুলো সব দখল হয়ে গেছিল। আমি শুনতাম অনেকের কাছে, কারণ এখানে যারা বসে আছেন বেশিরভাগের সঙ্গে আমার আগের থেকে পরিচয় আছে, এবং বহু লোকের বাড়িতে আমি গেছি। গেছি কিনা বিভিন্ন উৎসব আনন্দে, বিয়ে থা, এখানকার বাঙালি সমাজের সঙ্গে আমার প্রায় 10 বছর ধরে সম্পর্ক। তো সেজন্য আজকের যে অনুষ্ঠান, যতই সম্মান বাইরে পাই আমরা, যতক্ষণ না বাড়ির লোক সম্মান দিচ্ছে, খুশি হচ্ছে, ততক্ষণ সে আনন্দটা পুরো হয় না, তাই কিনা? আজকে বাড়ির লোকেদের সামনে আসার সুযোগ হয়েছে, তারা ডেকেছেন, সম্মান দিয়েছেন, এটা খুবই আনন্দের কথা। এবং আমরা বলতাম ভারতবর্ষের শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে। তাই বিজেপি বিভিন্ন রাজ্য জিতেছে, সরকার হয়েছে, 35 বছর ধরে সেখানে সরকার চলছে, এবং তার পরিণাম, পরিবর্তন, উন্নয়ন সেখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে বক্তা স্থানীয় কিছু জমি ও বাড়ি দখলের অভিযোগ নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। এই বিষয়গুলো তার নিজস্ব মতামত ও দাবি। এখন আপনারা শুনুন তিনি কি বলছেন। আপনারা এই বিষয় নিয়ে তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন
এমন অভিযোগের ক্ষেত্রে তথ্য প্রমাণ এবং আইনগত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তবে সবাই যেন ভদ্র ও সম্মানজনক ভাষা আমরা যেন ব্যবহার করি। আইন শৃঙ্খলা কাকে বলে? কিন্তু নিজের বাড়ি যেতে গেলে ভয় হয়, কি জানে কি হবে, গিয়ে দেখবে যে জায়গাটা কেউ বেড়া দিয়েছে, কেউ বাড়ি করে নিয়েছে। আমার বাড়িটাই হয়তো কেউ দখল করে নিয়েছে, এখানে বসে আছেন, ওখানে বসে অনেকের কাছ থেকে আমি গল্প শুনেছি, শুনতাম, কিছু করার ছিল না। এখন যদি এরকম হয়ে থাকে, আগে গিয়ে আপনি পুলিশকে বলবেন যেটা আমার জায়গা, অমুক লোকটি দখল করে আছে 5 বছর ধরে, আপনি সরান। যদি কাজ না হয় আপনি আমাদের এমএলএকে বা আমাদেরকে ফোন করবেন, কি করে না হয় দেখি। কারণ 50 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ জানে না আইন শৃঙ্খলা কি হয়, আইনের রাজত্ব কি হয়। নেতারা যা করে ওটাই ঠিক, পুলিশ যা করে ওটাই ঠিক। সংবিধান কোথায়, আইন কোথায়, কোর্ট কোথায়, কেউ মানে না। কারণ মুখিয়া ছিলেন যিনি, তিনি কোনোদিন কোর্ট, আদালত, সুপ্রিম কোর্ট, সংসদের কথা মানতেন না। সংসদে আইন পাস হলে তার বিরুদ্ধে ধর্ণা দিতেন না। তার নেত্রীরা এখানে নাটক করতে হয়েছে, গান্ধী মূর্তির সঙ্গে বসে থাকতো, রোদ পোয়াতে, বিরোধিতা করাটা অভ্যাস হয়ে গেল, সব কিছু মানবো না, মানবো না। আর তারপরেতে এমন একটা সময় তৈরি হয়ে গেছে, গত 2-3 প্রজন্ম ধরে আমাদের ছেলেমেয়েরাও, আমাদের পরে যারা জন্মেছেন, তারা কেউ আইন জানে না, আইন কানুন জানে না। আইন ভাঙাটাই আইন। ওখানে যে যত আইন ভাঙতে পারে সে তত বড় নেতা, তাকে সবাই মানে, বাপরে ভয়ঙ্কর ব্যাপার। এই ফ্যাশনটা পরিবর্তন করতে হবে, এবং সেটা পরিবর্তন হয়েছে। আপনারা যদি কলকাতা যান বা এই সরকার গঠনের পরে গিয়ে থাকেন, তো 1.5 মাসের মধ্যে নিশ্চয়ই অনুভব করেছেন রাস্তা চওড়া হয়ে গেছে, ফুটপাথ খালি হয়ে গেছে। অনেক জায়গা দিয়ে মোটরসাইকেল যেত না, এখন গাড়ি চলে যাচ্ছে। মেছুয়া বাজার, ফলপট্টি সবচেয়ে বড় কলকাতা, 100-150 ট্রাক ফল প্রত্যেকদিন নামে ওখানে। 60 ফুটের বেশি চওড়া রাস্তা, কিন্তু আপনি বাইক নিয়ে পার হতে পারবেন না। যে যেখানে করে বসে গেছে, দোকান চালাচ্ছে, বাজার চালাচ্ছে, কেউ বলেন নেই। বসছে কি করে? হয় নেতা বসিয়ে দিচ্ছে টাকা নিয়ে, নাহলে পুলিশ বসিয়ে দিচ্ছে, যারা সরাবে তারাই বসিয়ে দিচ্ছে। ওটাই চলছিল। কিন্তু সরকার হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ রাস্তাটা খালি হয়ে গেছে। বন্ধুগণ, এখানে মনে হচ্ছে উনি হকার উচ্ছেদের কথা বলছেন। আমরা তো দিল্লিতে থাকি, সব কিছু জাস্ট কাগজে পড়ি, সব কিছু তো জানি না। তো আপনারাই শুনুন। আমার উদ্দেশ্য আপনাদেরকে কথাগুলো, বক্তার বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তা আমি একটু সকালবেলা যেমন রোজ মর্নিং ওয়াক করি, কোথাও গিয়ে চা চক্কর করি, গেলাম 7:30টায় পৌঁছেছি কলকাতার বাজারে। চেয়ার লাগিয়ে প্রায় 1000 লোকের সভা হয়ে গেছে। খুব জয় জয়কার চলছে, স্লোগান চলছে, খুব খুশি সবাই। যারাই ওখানে বিজনেস করতে রাস্তা আটকে, তারাও এসছে। আমি অবাক হয়ে গেলাম যে কলকাতায় এরকম হয়। ওখানকার লোকাল এমএলএ ছিলেন আমার সঙ্গে, বিজয় ওঝা, কাউন্সিলর। সে বলছে, দাদা অনেকবার এসেছি, এখানে কেউ কিছু শোনে না, একটা বাইক যেতে পারতো না, আজকে এটা যে গাড়ি যাচ্ছে সবাই দেখছে। আর বলছে মজার ব্যাপার, এটা যে হতে পারে কেউ বিশ্বাস করছে না এখন। তাই যদি 400 গাড়ি এটা দিয়ে পার হয়, তার মধ্যে 200 গাড়ি এরকম থাকে যারা দেখতে আসে সত্যি সত্যি রাস্তাটা খালি হয়েছে। তো এটা ভারতবর্ষে হতে পারে, আর পশ্চিমবাংলায় হয়েছে। তার জন্য কাউকে লাঠি মারতে হয়নি, অ্যারেস্ট করতে হয়নি, কাউকে কেস দিতে হয়নি, কেউ প্রতিবাদ করতে আসে যে করবো না। হ্যাঁ, হয়েছিল কোথাও একটু দুটো রাজাবাজারে কিছু লোক অতি উৎসাহে কিশোর বাহিনীর নামে চলে এলো, মোড়ে বসে গেল রাস্তায়, আমরা এখানে নামাজ পড়বো, যে যা ইচ্ছা করুক। তো পুলিশের লোকরা, তাদেরও ব্যবহার পাল্টে গেছে, তারা নিজেকে আজকাল পুলিশ ভাবে, আগে অন্যরকম ভাবতো। পুলিশ অফিসার কি বলে, ভাই রাস্তাটা নামাজ পড়ার জায়গা নয়, মসজিদ আছে, চুপচাপ যাও, আধা ঘন্টা টাইম দিচ্ছি, তোমরা কি করবে করো, নাহলে কিন্তু আমরা যা করার করবো। চুপচাপ সবাই গিয়ে নামাজ পড়লো, তারপরে কেউ রাস্তায় পড়ে, সব মসজিদে নামাজ পড়ে। আপনারা জানেন, আইন কানুন যদি লাগু করতে হয় নিজেকে মানতে হয়। 50 বছর, 60 বছর, 100 বছরের আইন ছিল, কেউ জানতো না, সেই আইনে আমরা পাস করি। 107 বছর ধরে রেড রোডে নামাজ হতো, কোনো কারণ নেই। জায়গা আছে, মাঠ আছে, মসজিদ আছে, দেখা দাও আমরা আছি। আর নামাজ পড়তে গিয়ে যেতেন মুখ্যমন্ত্রী, মাথায় কাপড় দিয়ে হিজাব করে, তো সাহস তো বাড়বেই। আমরা বললাম যে ওইটা নামাজ পড়ার জায়গা হবে, রাস্তা খালি করতে হবে, তার জন্য পুলিশ জায়গা দেবে, দেখা করুন। পুলিশ বলবে ব্রিগেডে পড়ুন না, আমরা সব ব্যবস্থা করে দিই। শান্তিতে নামাজ হলো, ঈদ হলো, কোনো সমস্যা নেই, সবাই খুশি। তবে না খুশির ঈদ, এটা আমরা দেখেছি, হয়েছে এটা, আর হতে পারে। এটা দরকার ছিল। পশ্চিমবঙ্গের খুব খুশি আছে যে পরিবর্তন হয়েছে, আর এই ধরনের পরিবর্তন।
আর এই গুন্ডাগর্দির জন্য ওখানে বাজার, ওখানে ব্যবসা বাণিজ্য, কল কারখানা কিছু করা যেত না, শান্তিতে থাকা যেত না। রাত্রেবেলা হয়তো আপনার মনে হলো চলো আজকে রেস্টুরেন্টে খেয়ে আসি, পরিবার নিয়ে গেলেন, কিন্তু আপনি যেতে পারবেন, আসতে পারবেন ঠিকঠাক, সমস্যা হবে না এটা কেউ বলতে পারত না। পুলিশের ব্যবহার উল্টো হয়ে গেছিল, পুলিশই গুন্ডার মতো আচরণ করতো। কে বলেছে আপনাকে রাস্তায় বেরোতে? আপনারা জানেন আরজি করের ঘটনা হয়েছিল, একটি ডাক্তার মেয়ে যার গরিব পরিবার সর্বস্ব দিয়ে মেয়েটিকে ডাক্তার বানিয়েছিল। সিনিয়র পুলিশ বক্তা এখানে খুব সংবেদনশীল কথা একটা নিয়ে আলোচনা করছেন। আপনারা সবাই জানেন আরজি করের ঘটনা, শুনুন কি বলছেন আর আপনাদের মতামত অবশ্যই রাখবেন। তিনি বাধ্য হয়ে নির্বাচন লড়েছেন, এবার এমএলএ হয়েছে। সে সময় তার নামে যে যা ইচ্ছা বলেছে, একটা মেয়ের হারিয়ে যাওয়া মা, তার প্রতি এই ধরনের ব্যবহার, কথাবার্তা সরকারের লোকেরা বলছে, পুলিশ তার সঙ্গে এরকম ব্যবহার করছে, ধাক্কাধাক্কি, এটা আমরা দেখেছি। এই পরিস্থিতি চলে এসেছিল। তো আমরা জানি যে সমস্যা পড়লে আমরা পুলিশের কাছে যাই। পশ্চিমবঙ্গে উল্টো ছিল, আপনি যদি পুলিশের কাছে যান তাহলে সমস্যায় পড়ে যাবে, নতুন সমস্যা তৈরি হবে। ভয় লোকে যেত না পুলিশের, হাজার সমস্যা হবে, কার কাছে যাবো দাদা কেউ শুনবে। আর আজ পুলিশ নিজে জিজ্ঞেস করছে এসে কোনো সমস্যা হয়নি তো, পুলিশকে ফোন করলে কাজ করে দিচ্ছে। আপনারা বুলডোজারের কথা শুনতেন যে উত্তরপ্রদেশে, বিহারের, মধ্যপ্রদেশে চলছে। আমরা বলিনি যে বুলডোজার চালাবো, কিন্তু দুদিনের মধ্যে সরকার বুলডোজার পার্টির সবচেয়ে বড় ভয়ঙ্কর নেতা যে পুরো জমি জায়গা ঝিল বিল দখল করে রাস্তা নিয়ে বাড়ি ঘর করে ব্যবসা করছে কোটি কোটি টাকা, তার বাড়িতে প্রথম বুলডোজার চলেছে, দেখেছেন আপনারা, ভাঙা হচ্ছে বেআইনি বাড়ি। এটা সম্ভব হয়েছে, সবার মধ্যে পরিবর্তন এসে গেছে। পুলিশের ব্যবহার পাল্টে গেছে, কর্মচারীদের ব্যবহার পাল্টে গেছে, দোকানদার, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, ভয়ে ভয়ে থাকতো, সবাই কথা বলতো না। ব্যবসায়ীরা কি বলতেন, বলে কি বলবো, কার কাছে যাব, সকাল বিকাল তোলা তুলছে, যা ইচ্ছা বলছে, ধমকাচ্ছে, চাঁদা দেওয়ার পরেও, টাকা দেওয়ার পরেও ফোন করে ধমকাচ্ছে। অন্য পার্টি করা তো যাবেই না। কেউ ভুল করে আমার সঙ্গে ফটো তুলে নিয়েছে, ফটোটা ছেপে দিয়েছে ফেসবুকে, সেটা দেখার পরে কাউন্সিলর ফোন করছে, এমএলএ, হয় তোরা তো সাহস, দিলীপ ঘোষের ফটো তুলেছিস। আপনি ভাবুন, গণতান্ত্রিক দেশে একজন লোক কাউকে পছন্দ ফটো তুললো, ছাপালো, তাই জন্য তাকে ধমকানি খেতে হবে, দোকান তুলে দেবে। 21 সালের নির্বাচনের পরে যে হিংসা হয়েছিল, আমাদের হাজার হাজার কর্মী ঘর ছাড়া ছিলেন। তারপর বহু ছেলে এখানে চলে এসে আপনার সঙ্গে কাজ করছে, যাচ্ছে, বাড়ি যায়নি। এবারে ভোটের গেছে বাড়ি যেতে, যে পাল্টাতে হবে, বাড়ি ভেঙে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে। একটা ছেলে আমার বাড়ি এসেছিল, ভাঙড় অধিকার, কোথায় কোথায় বললো পুরনো কার্যকর্তা হাড়োয়াতে, বলছে দাদা আমরা তো এখানে কোনোদিন জিতবো না, কিন্তু লড়ছি আমরা সবাই। গতবারে যে অত্যাচার আছে মনে আছে, জানি না এবারে কি হবে যদি হেরে যায়। বলছে গতবারে আমার বাড়ি ভেঙে দিয়েছিল, সাধারণ মাটির বাড়ি ছিল, কিন্তু বাড়ি বানাইনি আমি, পাশে ঝুপড়ি করে 5 বছর থেকেছি, ওখানেই থাকছি। আমার মা রান্না করছিল আমার বাড়িতে এসে, বাসন কোসন ভেঙে তুমড়ে দিয়ে চলে গেছিল সব। আমি নতুন বাসন কিনিনি, ওই বাসনে 5 বছর ওই ভাঙা হাঁড়িতে রান্না করে খাচ্ছি। ভাব যে সরকার না যাওয়া পর্যন্ত বাসন পাল্টাবো। লোকজন এরকম পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, প্রতিজ্ঞা করেছেন, তার ফলে পরিবর্তন হয়েছে। ফলে যারা দেখা যাচ্ছে আমরা তো লড়াই করি সামনে থেকে, দেখেছেন আপনারা টিভিতে, এতে হতে, মনে হচ্ছে এরাই লড়ছে, আমরা তো লড়াইছি। কিন্তু আপনাদের মতো যারা মানুষ, যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাড়ি করেন, যারা বাংলার বাইরে আছেন, যারা চান পশ্চিমবাংলার পরিবর্তন হোক, তারাও বিভিন্নভাবে পরিশ্রম করেছেন, আর্থিকভাবে সহায়তা করেছেন, লোকজনকে টিকিট কেটে দিয়ে পাঠিয়েছেন, বুকিং করে দিয়েছেন, নিজেরা গেছেন ভোট দিতে। আমাকে একজন বললেন, দিল্লি জয়পুর থেকে স্বামী স্ত্রী ছেলে ভোট দিতে গেছেন, এক একজনের 20,000 টাকা করে খরচা হয়েছে। স্বাভাবিক, টিকিট তো হবে, তো 70,000 টাকা তার টিকিটই লেগেছে। কলকাতায় ভোট দিতে গেছে, ব্যবসা করতে ওখানে ছেড়ে চলে এসছে, ভোটার ওখানকার আছে। ভোটের পরিবর্তনে জয়পুর থেকে গেছেন টিকিট করে ওখানে আর ভোট দিতে। এরকম বহু মানুষ বিদেশ থেকে এসছেন, তবে কি এরকম পরিবর্তন হয়েছে। আমরা চাই এই পরিবর্তন স্থায়ী হোক, দূরগামী হোক, খালি রাজনৈতিক পরিবর্তন হোক, সামাজিক পরিবর্তন হোক, প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন হোক। আর এই পরিবর্তনটা দিলীপ ঘোষ ভাষণ দিলে হবে না, বা শুভেন্দু অধিকারী বা মোদীজি বললে হবে। সেই মানুষটির মনে হবে যে হ্যাঁ কিছু পরিবর্তন হয়েছে।
আমার আর্থিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন হয়েছে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। আমি নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, কেউ চমকায় না, ধমকায় না। এরকম পরিবর্তন যেটা সাধারণ মানুষ অনুভব করতে পারবে, সেরকম পরিবর্তন চাই, প্রত্যেক মানুষের পরিবর্তন চাই। যারা 14 সাল থেকে আমাদের প্রধানমন্ত্রী করে আসেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে মনে করছে হ্যাঁ পরিবর্তন হয়েছে, ঠিক হয়েছে, তাই প্রত্যেক নির্বাচনে নতুন নতুন রাজ্য আমরা জিতছি। আজ পশ্চিমবাংলায় সেই পরিবর্তন আনতে চাই। আপনি গিয়ে দেখবেন যে আইন শৃঙ্খলার পরিবর্তন, পুলিশ কথা শুনছে, কোনো সমস্যা হবে। আপনি দেখবেন যে বিনা কারণে মিছিল, মিটিং, ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে না। রাজনীতিক মারপিট, খুনোখুনি, বোম বন্দুক হচ্ছে না। স্কুলের টিচার আছে, হসপিটালে ডাক্তার আছে, থানায় পুলিশ আছে, এটা দেখা যাবে। কেন্দ্র সরকার এত প্রকল্প করেছে গরিব মানুষের জন্য, সেই 6 বছর ধরে চাল ডাল দিচ্ছে, দেশে বাড়ি বানিয়ে দিচ্ছে, আবাস যোজনা, শৌচালয় থেকে, গ্যাস থেকে আরম্ভ করে, বাচ্চাদের মিড ডে মিল থেকে আরম্ভ করে, স্টাইপেন্ড থেকে, বয়স্কদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত কি দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ এর থেকে বঞ্চিত ছিল, কারণ পেতে দেওয়া তার নিজস্ব কিছু লোক ছাড়া। প্রতি বছর বন্যা হবে, ঝড় হবে, আয়লা হবে, আমফান হবে, বাড়িঘর ভাঙবে, সরকার ঘোষণা করবে ক্ষতিপূরণ, কিন্তু তারা পাবে না, অন্য লোক পেয়ে যাবে। আমফান হলো, টাকা যেন 2000 কোটি টাকা এখানকার সরকার দিয়ে দেবে দিল্লি। ওখানকার মুখ্যমন্ত্রী বললেন আমরা সব অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, যার যার বাড়ি ভেঙেছে। উনি হেলিকপ্টারের উপরে উঠে দেখে নিলেন 1 লাখের বেশি বাড়ি ভেঙে গেছে, টাকা শেষ। দেখা গেল যার বাড়ি ভেঙেছে সে টাকা পেল না। কে পেল? ওদের পার্টির প্রধান, পঞ্চায়েত, তার বউ, তার শালা, শালি, ভাগ্নে, তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ হন আর দেখেন এই ভিডিওটা, আপনারা নিজেরাই বুঝবেন কথাগুলো কতটা সত্যি। আমরা তো বাইরে থাকি, আমরা তো বুঝি না। আমরা কথাগুলো শুনলাম, শুনে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি মাত্র। ঘোষণা হলো, কিন্তু যারা চাষি পেল না, যারা বিডিও অফিস চাকরি করে, যারা পঞ্চায়েত চাকরি করে, চাষ করে না, তার নামে টাকা চলে গেছে। এটা আমরা হাতছাড় দেখেছি। আজকে আমি মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, মাননীয় অর্থমন্ত্রী নির্মলাজির সঙ্গে দেখা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। ওটাই বললাম যে আমরা কাজ করছি, বাংলার মানুষ খুব কষ্টে পরিবর্তন করেছেন, আমরা পরিবর্তন চাই, আপনাদের সহযোগিতা চাই, সরকারের পুরো সহযোগিতা থাকবে। কারণ পশ্চিমবাংলা একসময় দেশকে রাস্তা দেখিয়েছে। দেশ স্বাধীন হওয়ার সময় পশ্চিমবাংলার মানুষ দিনে 100 টাকা ইনকাম করত, 100 টাকা 125 টাকা ইনকাম করতো, আর সারা দেশে 77 টাকা ইনকাম করতো। এত ফারাক ছিল। আজকে কি হয়েছে? কলকারখানা, ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন বাংলার মানুষ 72 টাকা ইনকাম করে, আর সারা দেশে 122 টাকা ইনকাম করে। উল্টো 50 টাকা ডিফারেন্স হয়ে গেছে। তখন 50 টাকা ডিফারেন্স ছিল, উল্টো আমরা এগিয়ে যাই, আমরা পিছিয়ে গেছি। দেশের স্বাধীনতার সময় দেশের যে জিডিপি, গ্রোস ইনকাম ছিল টোটাল, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 24% যোগদান হতো জিডিপিতে। আজ হয়ে গেছে, গত 34 বছরের ইলেকট্রিকরা 15% নিয়ে গেছিল, এখন 9%, 8% হয়ে গেছে। দিদিমণি বলছেন এটা এগিয়ে বাংলা সব জায়গায় পিছিয়ে যাচ্ছে। কলকারখানা বন্ধ, হসপিটাল বন্ধ, স্কুল বন্ধ, 8000 স্কুল বন্ধ হয়ে যাবে, ছাত্র নাই, কেউ পড়তে যায় না, মাস্টার নেই। কেন? সরকারি স্কুলে পড়াশোনা হয় না। মিড ডে মিল খাও, বাড়ি যাও। একটা ছেলে, একটা মেয়ে মানুষ রিক্সা চালাক, টোটো চালাক, সেও চায় আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক। সেই জন্য টোটোওয়ালা, রিক্সাওয়ালা না হয়, ভালো শিক্ষিত হোক, খরচা করতে হয়। সে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সরকারি স্কুলে যায় না। সরকারি স্কুলে মাস্টারমশাইরা তার ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায় না, এই দুর্দশা। কদিন আগে আমাদের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার আছে নিউ টাউনে, অনেক বড় হল, সেখানে প্রায় 4000 সিএ কস্ট অ্যাকাউন্টেন্টের ছাত্রছাত্রীদের একটা সম্মেলন আছে। আমাকে ওরা ডেকেছে মন্ত্রী হিসেবে, গেলাম। তো আমি জিজ্ঞেস করলাম কি চলছে, কেমন চলছে, কি ব্যাপার, কতজন সিএ কে পড়াশোনা করে, এখানে কতজন সিএ আছে। কোনো একটা তথ্য বললেন আমাকে যে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট মিলিয়ে 35,000 সিএ আছে যারা প্র্যাকটিস করেন। আপনারাও রাখেন সিএ, ব্যবসা হিসাব কিতাব রাখতে, অডিট করতে হয়। 35,000 উত্তর পূর্বাঞ্চল বাংলা মিলিয়ে, উড়িষ্যা মিলিয়ে, আর মহারাষ্ট্র আর গুজরাট মিলিয়ে 1,30,000 সিএ প্র্যাকটিস করে। পার্থক্যটা বুঝতে পারছেন? ব্যবসা, আর্থিক স্থিতি। পয়সা নেই তো হিসাবটা কিসে করবো, ব্যবসা নেই তো হিসাবটা কিসে করবো। আজ এর থেকে পরিবর্তন হচ্ছে। যারা দিল্লি চলে এসেছিলেন কলকাতা থেকে, তারা বলছেন আমরা কলকাতায় ব্যবসা চাই, আমরা জমি চাই, আমরা অফিস চাই। ফোন করছেন। আমরা চেষ্টা করছি বাংলার পরিবর্তন। আপনারা এখানে এসে পরিশ্রম করেছেন, নিজের জীবনে উন্নতি করেছেন, পয়সা কামিয়েছেন, ভালো ব্যবসা করছেন। আমরা বলবো আপনারা আবার বাংলায় আসুন, ওখানে ইনভেস্ট করুন, এখানেও ব্যবসা করুন, ওখানেও করুন। ওখানে কাজ নেই,
40-45 হাজার যুবক ছেলেপুলে বাংলা ছেড়ে বাংলার বাইরে আছে। আপনারা তো অনেক বছর ধরে আছেন এখানে, যারা আছেন জানি আমি, 20-30-40 বছর ধরে। কিন্তু গত 10 বছর 15 বছরে যে ছেলেরা চলে এসছে, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লিতে আছে, দক্ষিণ ভারতে আছে, 1000, 1200, 2000 এরকম, মানে 10,000, 12,000, 20,000 মধ্যে বেতন পায়। কি হয় তাতে বলুন? বাইরে 5,000 টাকা বেশি তার চেয়ে আমাদের ওখানে হয়। কিন্তু উপায় নেই, বুড়ো বাবা মাকে ছেড়ে চলে এসছে, ওষুধ দেওয়ার লোক, ছেলে বাচ্চা বউকে ছেড়ে চলে এসছে, বছরে একবার দুর্গা পুজো বাড়ি যায়। কেন? পেটের জন্য। এই লক্ষ লক্ষ লোক যদি বাংলার বাইরে থাকে, বাংলাকে গড়বে কি? আমরা চাই তারা ফেরত আসুক, তারা ব্যবসা করুক, তারা চাকরি করুক এবং পশ্চিমবাংলার উত্তর করে গড়ুক, নিজের পরিবারের সঙ্গে থাকুক। 1 লক্ষ চাকরি এবছর আমাদের সরকার নেবে, কারণ ফাঁকা হয়ে গেছে। তা আমাদের 50,000 টিচারই নেব। আমার বিভাগ পঞ্চায়েতে কর্মচারী নেই, 15 বছর ধরে রিটায়ার্ড হয়ে যাচ্ছে। 11,000 আমরা কর্মচারী নিয়োগ করব নতুন বাংলা গড়ার জন্য। যেমন আপনারা আগেও যোগদান করেছেন, সহযোগ করেছেন, এখনো করতে হবে। যাদের ব্যবসা বাড়াবার ইচ্ছা আছে, পশ্চিমবাংলায় বাড়ানো আছে। কেন্দ্র সরকারের অনেক প্রজেক্ট আছে, টাকা যাবে, টাকা গেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তারা বাজারে যাবেন, আপনার দোকানে যাবেন, সোনা গয়না কিনবেন, অন্যান্য মার্কেটিং করবেন। তো মানুষের হাতে পয়সা না গেলে বাজারও চলবে না, ব্যবসাও চলবে না। তো সেই যে নূতনভাবে আমরা গড়ে তুলেছি, আইন শৃঙ্খলা ঠিক করছি, ব্যবস্থা ঠিক করছি, যাতে ব্যবসায়ীরা এসে ফিরে না যায়, তার জন্য সব ব্যবস্থা থাকবে। তাদের জমি পাবেন, পারমিশন পাবেন, জল বিদ্যুৎ, রাস্তার ব্যবস্থা হয়ে যাবে। জায়গা যেখানে পড়ে আছে, বহু জায়গা, সেটা অ্যালার্ট হবে। হাব তৈরি হয়েছিল একটা নামে ওখানে সোনার, কিন্তু সে কাজে হয়নি। মিষ্টি হাব তৈরি হয়েছে, সোনার রূপের জন্য বাজার হয়েছে, নামে হয়েছে, বোর্ড লেগে গেছে। সিলিকন ভ্যালি তৈরি হয়ে গেছে কলকাতায়, একটাও আইটি ওখানে কোম্পানি এলো না, খালি বড় বড় ছবি দিদিমণি আছে। এর পরিবর্তন চাই, বাস্তবে কাজ হবে, মানুষ গেলে সহযোগিতা পাবে, নতুন করে বাঁচার যে ইচ্ছা মানুষের হয়েছে সেটা যেন সফল হয়, সেই জন্য আমরা কাজ করছি। আসুন, আপনারা বাংলাকে ভুলবেন না। বাংলা থেকে এসছেন আপনারা, বাংলায় ফিরুন। সেই বাংলাকে নতুন করে গড়ে তুলে ভারতকে নেতৃত্ব করবে সমস্ত ক্ষেত্রে, এরকম বাংলা আমরা গড়তে চাই। আপনাদের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। বন্ধুরা, এই ছিল ওনার বক্তব্য। আপনারাই ওনার বক্তব্য বিশ্লেষণ করুন। আর আমার কথা ছিল কি, আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব, তাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু সভ্য ভাষায়। নমস্কার।